হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার টিউটোরিয়াল অফ দি জিওগ্রাফার। আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আমরা আলোচনা করব পরিবেশবিদ্যা প্রজেক্ট নিয়ে। বর্তমানে নতুন সিলেবাস অনুসারে গ্র্যাজুয়েশন কিংবা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে সকল স্তরে এই পরিবেশবিদ্যা প্রজেক্ট আমাদের তৈরি করতে হয়, যার জন্য পরীক্ষায় একটা খুব গুরুত্বপূর্ণ নম্বর রয়েছে। কিন্তু আমরা সঠিকভাবে সমস্ত কিছু উপাদান দিয়ে কিভাবে এই প্রজেক্ট তৈরি করব তা সকলে করে উঠতে পারি না। তো সেই সমস্যার সমাধানের জন্য আশা করি আমার এই ভিডিও যদি শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে প্রজেক্ট নিয়ে তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। আজকের এই ভিডিওতে আলোচনা করব একটি পুকুরের বাস্তুতন্ত্রের ওপর। আশা করি এই প্রজেক্টটি তৈরি করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো এখানে একটা কথা বলে রাখা দরকার যে আমার এই চ্যানেলে অন্যান্য প্রজেক্ট যেমন পরিবেশ দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, বায়ু দূষণ প্রভৃতি সমস্ত বিষয়গুলোর উপর প্রজেক্ট করা আছে। সেগুলো তোমাদের যাদের সমস্যা হচ্ছে তোমরা একটু দেখে নিও। আশা করি তোমাদের ওই প্রজেক্ট রিলেটেড সমস্যার সমাধান হবে। আর যদি পারো তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে করে তারাও তাদের এই সমস্যা থেকে সমাধান পায়। তো কথা না বাড়িয়ে চলে আসি সরাসরি মূল প্রজেক্টে। মূল প্রজেক্ট তোমাদের কতগুলো পার্টে বিভক্ত। প্রথম যে অংশটি থাকে একদম খাতার মাঝে বা উপরেই, সেটা হচ্ছে টাইটেল পেজ। এই টাইটেল পেজে কতগুলো বিষয় থাকে, যেমন প্রথমেই একটা তোমার সুন্দর করে টাইটেল দিতে হবে। এখানে যেমন আমি দিয়েছি এ স্টাডি অফ বায়োটিক কম্পোনেন্টস অফ পন্ড ইকোসিস্টেম। এটা তোমরা ইংরেজিতেই লিখবে, বাংলায় লেখার দরকার নেই, বা যদি কলেজে বলে থাকে বাংলায় লিখবে তাহলে বাংলায় লিখবে। এর অর্থ কি না, একটি আদর্শ পুকুরের সজীব বাস্তুতন্ত্রের একটি আদর্শ পুকুরের বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলোর চিহ্নিতকরণ এবং তাদের তুলে ধরা। এটি হচ্ছে আমাদের প্রজেক্টের টাইটেল। এবার এই প্রজেক্ট খাতার একদম ফ্রন্ট পেজে যে স্টাইলটা থাকবে সেটা আমি জাস্ট একটু জুম আউট করে তোমাদের দেখাচ্ছি যে একটা পেজ কেমনভাবে হয়। তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। দেখো এখানে টাইটেল হয়, তারপর একটা ছবি আমরা দিয়েছি। তারপর তুমি যে কোর্সের উপর নাম করেছো, অর্থাৎ যে কোর্সে তোমার এই প্রজেক্টটা লাগবে। আমাদের যেমন এখানে ভিএসি 01, অর্থাৎ এটা গ্র্যাজুয়েশনের উপর প্রজেক্ট, সেই জন্য ভিএসি ভ্যালু এডেড কোর্স, গ্র্যাজুয়েশনের যে নতুন কোর্স এনভায়রনমেন্টাল স্টাডিজ এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুসারে সেইটার নামটা এখানে লিখবে। তারপর কি করবে, তোমার কলেজের নাম, তোমার নাম, সাবমিটেড বাই, রোল এবং নম্বর, যেটা তোমাদের অ্যাডমিটে লেখা আছে বা রেজিস্ট্রেশনের সময় যে রেজিস্ট্রেশন নম্বরটা দেয়, আর রোল নম্বরটা অবশ্যই আলাদা হবে। রোল এবং নম্বর দুটো আলাদা হয়, এখানে আমি একসঙ্গে করেছি, তোমরা আলাদা করে করবে। তারপর করবে ইয়ার অফ, কত সাল, তুমি কত সালের ব্যাচ, এবং তোমার ইউনিভার্সিটি বা কলেজের নামটা এভাবে শেষে লোগো দিয়ে নিচে করবে। এটা গেল আমাদের ফ্রন্ট পেজ, অর্থাৎ একদম প্রথমে খাতার ওপরেই যে অংশটা থাকে। এরপর যেটা থাকে ফ্রন্ট পেজের পর থাকে এই সার্টিফিকেটটা, অর্থাৎ তুমি যে স্যারের আন্ডারে এই প্রজেক্টটা করেছো, অর্থাৎ তোমার সুপারভাইজার যিনি আছেন তিনি তোমাকে এটা সার্টিফাইড করবেন এইভাবে, টু হুম ইট মে কনসার্ন দিয়ে এইভাবে সার্টিফিকেটের ফরম্যাটটা থাকবে। এই ফরম্যাটটা আমি ফরম্যাটের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো। কিন্তু এই ওপরটাতে তোমাদের কলেজের যে নির্দিষ্ট প্যাড রয়েছে সেটার এখানে থাকবে, বা ওই স্যার তোমাদের এটা দিয়ে দেবেন। তোমাদেরকে হাতে লিখতে হবে না, এটা প্রিন্ট করে নিলেও হবে, অথবা হাতে লিখতে পারলে তাহলেও চলবে। আর এইখানে নিচে তোমাদের সিগনেচার হবে। দিস ইজ সার্টিফাইড দ্যাট, এখানে তোমার নাম হবে, তোমার রোল, তোমার নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, কোন ইয়ার, কোন সেমিস্টার, এখানে বিএ বিএসসি হবে না, তোমাদের হবে মেজর বা মাইনর কোনটা, সেমিস্টার হিউম্যানিটিজ অর সোশ্যাল সায়েন্স, অথবা অনার্স যেটা হবে সেটা। তারপর এখানে তোমার কলেজের নাম এবং তোমার টাইটেল, কলেজের এই প্রজেক্টের যে টাইটেল, অর্থাৎ এই উপরের প্রথম যে টাইটেলটা সেটাই কিন্তু এখানে আবার লিখতে হবে। এবং তারপর তোমার যে সুপারভাইজার যিনি আছেন তিনি এখানে সিগনেচার করবেন। তাহলে প্রথম পেজ, দ্বিতীয় পেজ হয়ে গেল। তৃতীয় পেজে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট। অ্যাকনোলেজমেন্ট কথার অর্থ হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। অর্থাৎ তুমি যে তোমার এই প্রজেক্টটা করেছো, সেখানে তুমি কাদের থেকে তোমার সাহায্যটা লেগেছে। তোমার প্রথম যিনি হবেন তিনি হবেন কে, তোমার সুপারভাইজার, অর্থাৎ যিনি যে শিক্ষক মহাশয়ের আন্ডারে তুমি কাজ করবে, এখানে যিনি সই করবেন সেই সুপারভাইজারের নাম এখানে হবে। তারপর তোমার অন্যান্য বন্ধু বান্ধব বা বাড়ির কেউ যদি সাহায্য করে থাকে তার নাম এখানে লিখতে পারো। আর দ্বিতীয়ত থাকে কলেজের অধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপাল স্যারকে কিন্তু এখানে তোমাকে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। এখানে করে তারপর স্থান দেবে, তারিখ দেবে, এখানে হবে ছাত্রছাত্রীর স্বাক্ষর, অর্থাৎ তোমার সিগনেচার হবে এখানে। এখানে হবে স্যারের নাম, প্রিন্সিপালের নাম, আর এখানে হবে তোমার সই। এখানে আর এই সার্টিফিকেটে হবে সিগনেচার হবে স্যারের, সুপারভাইজারের, আর সার্টিফিকেটটা হবে তোমার, এখানে নাম হবে তোমার নাম, স্টুডেন্টের নাম। ক্লিয়ার? এটা গুলিয়ে ফেলে সবাই, ভুলভাল করে, সেই জন্য আমি বারবার করে বলে দিলাম। এবার চলে আসি আমরা প্রজেক্টের মূল অংশে। মূল অংশে যেটা সূচি হয় সূচিপত্র দিয়ে, সূচিপত্র বা কন্টেন্ট, এটা তোমরা সকলেই জানো, ছোটবেলায় অনেক প্রজেক্ট করেছো। তো সেখানে প্রথম কিভাবে লিখতে হয় সূচিপত্রটা, যতগুলো তোমার
সাব পয়েন্ট আছে, অর্থাৎ তোমার প্রজেক্টে যতগুলো তুমি পয়েন্ট ব্যবহার করেছো, যেমন ভূমিকা, সমীক্ষার উদ্দেশ্য, ক্ষেত্রের সমীক্ষা ক্ষেত্রের অবস্থান, এই সমস্তগুলোর পেজ নাম্বার দিয়ে তোমাকে এখানে করতে হয়। সূচিপত্রে আর কিছুই নয়, যে যে পয়েন্টগুলো আছে তারা কত নম্বর পেজে আছে সেই পেজ নম্বরগুলো এখানে তুলে ধরতে হয়। যেমন আমার ভূমিকা দেখো ১ নম্বর পেজে আছে। আমি যদি দেখি ভূমিকাটা, তাহলে দেখো এই ভূমিকাতে কি আছে, ১ নম্বর পেজে আছে। এই যে পেজ নম্বর 1, সেজন্য আমি এখানে লিখেছি ভূমিকা ১ নম্বর পেজে। অবজেক্টিভস একই রকম দেখো, অবজেক্টিভ সমীক্ষার উদ্দেশ্য এটাও ১ নম্বর পেজে আছে। ফলে এখানে অবজেক্টিভসও দেখো ১ নম্বরে আছে। ১ নম্বরে আছে। ক্লিয়ার? তাহলে এইভাবে তোমাদের প্রত্যেকটা পয়েন্টের জন্য সূচিপত্র তৈরি করতে হবে এবং কতদূর পর্যন্ত আছে সেই পেজ নাম্বারটা এখানে তোমাকে মেনশন করে দিতে হবে। এটা গেল তোমার সূচিপত্র। এরপরে ২ নম্বর পেজে চলে এসো ভূমিকা। ভূমিকা বা ইন্ট্রোডাকশন। এখানে কি থাকে? এখানে থাকবে তুমি যে টপিকটা নিয়েছ, সেই টপিকটা সম্বন্ধে তোমাকে এখানে লিখতে হবে। যেমন আমরা এখানে কি করেছি? পুকুরের বাস্তুতন্ত্র। তাহলে আমরা এখানে পুকুরের বাস্তুতন্ত্র সম্বন্ধে লিখব। যেমন পুকুরের বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্র কাকে বলে? পুকুরের বাস্তুতন্ত্র কাকে বলে? পুকুরের বাস্তুতন্ত্রে কি, কি উপাদান থাকে? পুকুরের বাস্তুতন্ত্র কোন, কোন সজীব উপাদান থাকে, কোন, কোন নির্জীব উপাদান থাকে, সেই সমস্ত বিষয়গুলো লিখবে। পুকুরের বাস্তুতন্ত্রের কোনো প্রভাব পড়েছে কিনা, অর্থাৎ যে পুকুরটা তুমি সিলেক্ট করেছো সেখানে বাইরে থেকে মানুষের হস্তক্ষেপ আছে কিনা, সেখানে বিভিন্ন ধরনের কার্যকলাপ যেমন স্নান করা, গরু বাছুর স্নান করানো, কাপড় কাচা, বাসন মাজা এগুলো হয় কিনা, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তুমি এখানে লিখবে। ক্লিয়ার? তাহলে ভূমিকাতে কি লিখবো? ভূমিকাতে লিখবো যে টপিকটা তুমি সিলেক্ট করেছো, আমি এখানে পুকুরের বাস্তুতন্ত্র, তাহলে সেই সম্বন্ধে এখানে লেখা হবে। এটা বেশি নয়, একটা পেজের মধ্যেই করবে। তোমাদের হাতের লেখা একটা পেজ মিনিমাম ১০ থেকে ১৫টা লাইনের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে। ১ নম্বর পয়েন্ট ভূমিকা মেজর পয়েন্ট। ২ নম্বর মেজর পয়েন্ট যেটা হচ্ছে কি অবজেক্টিভস বা উদ্দেশ্য। অর্থাৎ তুমি তোমার যে স্টাডিটা করেছো তার উদ্দেশ্যগুলো কি? এখানে একটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে উদ্দেশ্য তোমরা ম্যাক্সিমাম করবে ৪ টে। মিনিমাম ৩ টে, ম্যাক্সিমাম ৪ টে। এই ৩ থেকে ৪ টের মধ্যেই তোমার উদ্দেশ্যগুলো তুমি রাখবে। এখানে যেমন আমি পুকুরের বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করেছি, তাহলে কি, কি উদ্দেশ্য নিয়েছি? ১ নম্বরে নিয়েছি একটি পুকুরের কি ধরনের উদ্ভিদ ও প্রাণী বসবাস করে? পুকুরে বসবাসকারী উদ্ভিদ প্রজাতির এলাকা, তাদের বৈশিষ্ট্য, তাদের ক্রিয়াকলাপ আর বিভিন্ন প্রাণী প্রজাতির অবস্থান, তাদের বৈশিষ্ট্য, তাদের ক্রিয়াকলাপ। অর্থাৎ উদ্দেশ্য তো আমরা কি করলাম? ৩ টে নিলাম। একটা হচ্ছে যে কোন ধরনের উদ্ভিদ প্রাণী দেখা যায়, ২ নম্বরে করলাম উদ্ভিদ প্রজাতির বসবাসের এলাকা, ৩ নম্বরে করলাম প্রাণী প্রজাতির বসবাসের এলাকা। এর বেশি করবে না, যত বেশি নেবে তত জিনিসটা আরো বেশি খাটতে হবে, অনেক বেশি লিখতে হবে। ওকে, তাহলে উদ্দেশ্য বোঝা গেল। উদ্দেশ্য তুমি কি উদ্দেশ্য নিয়ে সার্ভেটা করছো সেটা। সেটা তোমার সুপারভাইজারের সঙ্গে কথা বলতে পারো। তিনি ভালো করে বলে দেবেন তোমার উদ্দেশ্য কি হবে, কতগুলো রাখবে, সেই বিষয়গুলো। আর ওকে, তাহলে এটা বোঝা গেল। এটা কিন্তু অবজেক্টিভসটাই হচ্ছে তোমার সমীক্ষার মূল অংশ। এই অবজেক্টিভসের উপর ভিত্তি করে পুরো সমীক্ষা পর্বটা চলতে থাকে। ৩ নম্বরে চলে আসে সমীক্ষার ক্ষেত্রের অবস্থান বা লোকেশন অফ স্টাডি এরিয়া। অর্থাৎ তুমি যে পুকুরটা সিলেক্ট করেছো সেটা কোথায় অবস্থিত? তার ঠিকানাটা কি? তার ২ টো ঠিকানা হয়। একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ঠিকানা, আরেকটা হচ্ছে ফিজিক্যাল ঠিকানা। অর্থাৎ তোমার আ রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের নাম, গ্রামের নাম, পুকুরের যদি নির্দিষ্ট কোনো নাম থাকে, সেটা একটা এখানে লিখতে হবে। যেমন এখানে করেছি দেখো, ড্যাশ জেলার, ড্যাশ ব্লকের, ড্যাশ মৌজার নাম। এভাবে তোমাদের যে নিজস্ব যে পুকুর আছে, তার মৌজার নাম, গ্রামের নাম সেগুলো লিখে দেবে। আরেকটা হয় দ্রাঘিমা এবং অক্ষাংশগত বিস্তার। অর্থাৎ আমরা ভৌগোলিকদের ভাষায় বলি, অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত অবস্থানটাই হচ্ছে আসল। এটা কিরকম থাকে? এটা হয় ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে। এটা ডিগ্রি, এটা মিনিট, এটা সেকেন্ডে। পূর্ব, কারণ আমরা পূর্ব গোলার্ধে অবস্থিত। আর পূর্ব এবং উত্তর গোলার্ধে। তাহলে উত্তর থেকে উত্তর, পূর্ব থেকে পূর্ব। কত দিকে ডিগ্রি উত্তর অক্ষাংশ, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পূর্ব অক্ষাংশে অবস্থিত। এই জিনিসটা কোথা থেকে পাবে? এটা নিয়ে তোমাদের সমস্যা হতে পারে, কনফিউশন। এটা পাবে সবথেকে সহজ উদাহরণ হচ্ছে গুগল। গুগলে গিয়ে তুমি যদি ম্যাপ লোকেশনটা ক্রিয়েট করে তুমি যে জায়গায় পুকুর আছে সেখানে গিয়ে ম্যাপটা ওপেন করো, তাহলে কিন্তু এই লোকেশনটা তোমাকে বলে দেবে। সেখানে হয়তো একটা নির্দিষ্ট পয়েন্টের লোকেশন বলবে যে এত ডিগ্রি উত্তর থেকে এত ডিগ্রি পূর্ব পর্যন্ত। আরেকটা অপশন যেটা হচ্ছে তোমাদের মোবাইলের জিপিএস ক্যামেরা বলে একটা সফটওয়্যার আছে, গুগল স্টোর থেকে পেয়ে যাবে জিপিএস ক্যামেরা। সেটা যদি অন করো, সেইটা অন করে ক্যামেরাটা, তাতে ক্যামেরা লাগানো আছে, যে ক্যামেরাতে ওই লোকেশনটা বলে দেবে, এই লোকেশনটা বলে দেবে। তুমি ক্যামেরা অন করে যে জায়গায় আছে সেই পুকুরের ছবিটা তুলবে। ওই ছবির নিচে যেমনভাবে তোমাদের ওয়াটারমার্ক থাকে ছবিতে, মোবাইলের নাম্বার, মোবাইল নেম, ঠিক একই রকম ওখানে ল্যান্ডলংয়ের লোকেশনটা তোমাকে দিয়ে দিবে জিপিএস ক্যামেরা দিয়ে। তো এটা তোমরা আশা করি পারবে। যদি না পারো আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি কিভাবে এইটা জিপিএস ক্যামেরা ইনস্টল করবে আর কিভাবে সেই লোকেশনটা নেবে সেটা আমি দেখিয়ে দেবো। ওকে, এটা গেল অবস্থান। এবার এইখানে যেটা করা হয়েছে
এটা হয়েছে যে তোমার যে স্টাডি এরিয়াটার লোকেশন, সেই লোকেশন ম্যাপ একটা তৈরি করা হয়েছে। এটা তোমরা কোথা থেকে পাবে? এটা পাবে গুগল থেকে। ধরো আমি ইন্ডিয়ার ম্যাপ ডাউনলোড করলাম, ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ ডাউনলোড করলাম, তারপর ইস্ট মিদনাপুর, তারপর ময়না। কারণ আমি এখানে স্টাডি ক্ষেত্রটা আমি ময়না হিসেবে সিলেক্ট করেছি, সেই জন্য আমি আমার প্রথমে ভারতবর্ষ, তারপর পশ্চিমবঙ্গ, তারপর পূর্ব মেদিনীপুর, তারপর ময়না, এইভাবে 4টে ফেজে তুমি কিন্তু লোকেশন এরিয়াটাকে দেখাতে পারো। এটাকে বলা হয় এক্সটেন্ড অফ লোকেশন এরিয়া, অর্থাৎ তোমার স্টাডি ক্ষেত্রটা কোথায় অবস্থিত। নেক্সট যেটা করতে হবে, গুরুত্বপূর্ণ 4 নম্বর পয়েন্ট, মেন পয়েন্ট, সেটা হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অর সমীক্ষা ক্ষেত্রের ভৌগোলিক বৈশিষ্ট্য। অর্থাৎ তুমি এই যে ময়নাটাকে সিলেক্ট করেছো বা তোমার যে পুকুরটাকে সিলেক্ট করেছো, সেই পুকুরের ভৌগোলিক অবস্থান, তার ভূপ্রকৃতি কেমন, তার জলবায়ু কেমন, তার মৃত্তিকার চরিত্র কেমন, তার স্বাভাবিক উদ্ভিদ কেমন, এই সমস্ত লিখতে হবে। এগুলো জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, এগুলো তুমি নিজের থেকে লিখতে পারবে, কারণ তুমি এই অঞ্চলে বসবাস করো। জলবায়ুটা এখান থেকে দেখে দেখে লিখতে পারো, কারণ জলবায়ুটা অলমোস্ট সেম হয়, পার্থক্য হয় না, কারণ জলবায়ুতে সমস্ত চেঞ্জ হয় না। স্বাভাবিক উদ্ভিদ নিজেদের মতো করে লিখবে। দেখো এখানে আমি করেছি পর্ণমোচী উদ্ভিদ, আমড়া, ছাতিম, নিজেদের বাড়ির সামনে বা পুকুর পাড়ে যে সমস্ত গাছগুলো আছে সেইগুলো সম্বন্ধে লিখবে। মৃত্তিকা একই রকম, মূলত উর্বর মৃত্তিকা, এঁটেল বা দোআঁশ মৃত্তিকা হয়। তোমাদের এলাকায় যে মৃত্তিকা হবে সেটা সেখানে লিখবে। ওকে, তাহলে এটা গেল কি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা সমীক্ষা ক্ষেত্রের ভৌগোলিক বৈশিষ্ট্য। সেখানে আমরা ভূপ্রকৃতি করলাম, জলবায়ু করলাম, মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ। এবার চলে এসো 5 নম্বর মেন পয়েন্ট, কার্য পদ্ধতি। অর্থাৎ কিভাবে টোটাল প্রজেক্ট বা সমীক্ষা ক্ষেত্রটা চলবে। সেই কার্যক্ষেত্রকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সমীক্ষা ক্ষেত্রের বা সমীক্ষা ক্ষেত্রের পূর্ববর্তী পার্ট, প্রি ফিল্ড স্টাডি। একটা হচ্ছে অবজারভেশন অর রেকর্ডিং ডিউরিং দ্য ফিল্ড স্টাডি। আরেকটা হচ্ছে পোস্ট ফিল্ড স্টাডি। এই 3টে পর্যায়ে ভাগ করা যায়। এবার এই 3টে পর্যায়ে কি কি করেছি সেগুলো একটু একটু করে দেখে নেওয়া যাক। ওকে, দেখো তাহলে ক্ষেত্র সমীক্ষার পূর্ববর্তী পাঠে কি করেছি। পূর্ববর্তী পাঠে আর কিছুই নয়, তুমি ওই পর্যবেক্ষণের পূর্বে বিভিন্ন পত্রপত্রিকা, পুস্তক বা ইন্টারনেট থেকে সমীক্ষা ক্ষেত্রে মানচিত্র, বিভিন্ন তথ্য সংগ্রহ করা, সমীক্ষা ক্ষেত্রে উপস্থিত হওয়ার পূর্বেই তার জৈব অজৈব উপাদানগুলির অবস্থান এবং পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে ধারণা লাভ করা। অর্থাৎ তুমি যে অঞ্চলটাতে স্টাডি করতে যাচ্ছ তার সম্বন্ধে যে আগে থেকে যে ডেটাগুলো কালেক্ট করেছো, সেখানে কোন ধরনের তথ্য সংগ্রহ করবে, সেখানে কোন কোন উপাদান পাবে, তুমি কোথা থেকে এই সমস্ত উপাদান সম্বন্ধে জেনেছো, কতগুলো বই পড়েছো, এই সমস্ত বিষয়গুলো থাকে কি প্রি ফিল্ড স্টাডিজে তোমাকে লিখতে হবে। ওকে, আর ডিউরিং ফিল্ড স্টাডিজে কি করতে হবে না, এইখানে আমাদের কাজ হচ্ছে কি আমরা ফিল্ডে গেলাম, অর্থাৎ যে পুকুরটাকে সার্ভে করেছি সেখানে গেলাম, সেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীদের নাম লিখলাম, তাদের কিভাবে চিহ্নিত করছি সেইগুলো লিখলাম, তারপর তাদের ছবি, এই যে ক্যামেরা বন্দি করলাম ছবি, বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির ছবি তুললাম। এই সমস্ত বিষয়গুলো ফিল্ডে গিয়ে যে মানুষের সঙ্গে কথা বললাম, সমস্ত বিষয়গুলো থাকে কি ডিউরিং ফিল্ড স্টাডি। এখানে একটা বিষয়, এই যে প্রাণী প্রজাতির ছবি ক্যামেরাবন্দি করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তোমরা যারা সার্ভে করতে যাবে তোমরা অবশ্যই নিজেদের মোবাইল দিয়ে যেখানে সার্ভে করতে যাচ্ছ সেখানকার ছবি নিতে হবে। সেটা কিন্তু ইন্টারনেট থেকে নিলে চলবে না। এটা বারবার বলি বা আমাদের স্টুডেন্টকেও বলি, কিন্তু বেশিরভাগটাই ইন্টারনেট থেকে নেয়, কিন্তু ইন্টারনেট থেকে নেবে না। তুমি যখন সার্ভে করতে যাচ্ছ সেই অঞ্চলের পুকুরের গাছপালা, পুকুরের বিভিন্ন যে প্রাণী বা উদ্ভিদ আছে তাদের ছবিগুলো তো ক্যামেরাবন্দি করবে। তুমি সার্ভে করতে যাচ্ছ, তোমারও একটা ছবি থাকবে। খাতা বা বোর্ড নিয়ে তুমি আ লিখছো, সেরকম একটা ছবি বন্ধুদের বলবে, তারা তুলে দেবে। এইভাবে তাহলে ডিউরিং ফিল্ডে আমাদের ওইসব ডেটা কালেক্ট করতে হবে এবং ছবি তুলতে হবে সাথে, সাথে। আর সমীক্ষা পরবর্তী পার্ট বা পোস্ট ফিল্ড স্টাডি দেখি না, এখানে তুমি যে ডেটাগুলো এই দুটো পর্যায়ে কালেক্ট করলে সেইগুলোর অ্যানালাইসিস, অর্থাৎ বিশ্লেষণ করতে হবে, সেগুলোর ড্রয়িং করতে হবে, তার ছবি আঁকতে হবে, এবং সেগুলোর আহ, আহ, প্রতিরোধ বা যদি কোনো সমস্যা পাও সেই সমস্যা প্রতিরোধের কী কী উপায় আছে সেগুলো খুঁজে পাওয়া হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি পোস্ট ফিল্ড স্টাডিজে তোমাকে করতে হবে। ওকে, তাহলে মেথোডোলজিটা হলো। এবার সমীক্ষার জন্য প্রয়োজনীয় কী কী উপকরণ রয়েছে, অর্থাৎ তুমি যে সমীক্ষা করতে যাবে সেখানে তোমার কী কী উপকরণ প্রয়োজন। তার জন্য আমাদের যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে কি একটা নোট বই, কলম, পেন্সিল, রাবার, স্কেল ইত্যাদি। এগুলো না হলে আমি নোট ডাউন করতে পারবো না। উদ্ভিদ ও প্রাণীর নাম সম্পর্কিত একটা ছক কাগজ, অর্থাৎ টেবিল তৈরি করা একটা কাগজ যেখানে বিভিন্ন উদ্ভিদ প্রাণীর নাম আমরা লিখবো। সেই টেবিলটা আমি পরে আসছি কীভাবে করবো। নেক্সট ক্যামেরা নিয়ে যাবে, যেখান থেকে ছবি তুলতে পারবে। বাইনোকুলার যন্ত্র যদি থাকে নিয়ে যাবে, না থাকলে কোনো সমস্যা নেই। আর সমীক্ষা করার জন্য একটা মৌজা মানচিত্র। অলরেডি তুমি গুগল ম্যাপে এটা পেয়ে গেছো মোবাইলের মাধ্যমে, তবে এটা তাহলে আর প্রয়োজন নেই, কিন্তু খাতায় এগুলো পরীক্ষার সময় লিখবে যে এই জিনিসগুলোর আমার প্রয়োজন। ওকে, তাহলে প্রয়োজনীয় ফিল্ড স্টাডি হয়ে গেল। এবার আমরা তথ্য সংগ্রহ করতে লাগবো। তথ্য সংগ্রহ করতে গেলাম, সেই পুকুরের নামটা লিখবে, যে এই পুকুরে অবস্থিত বাস্তুতন্ত্রী সমীক্ষার সময় যে সমস্ত উদ্ভিদ ও প্রাণী প্রজাতি চিহ্নিত করা হলো সেগুলিকে পৃথক পৃথকভাবে নিবন্ধিত করা হলো। উদ্ভিদ প্রজাতি,
প্রাণী প্রজাতি। তাহলে উদ্ভিদ প্রজাতিগুলো কি, কি দেখতে পেলে তুমি সেই পুকুর পাড়ে বা পুকুরের জলের মধ্যে, সেগুলো লিখলে। যেমন এখানে শৈবাল দেখতে পেলাম, পদ্ম, শালুক, কলমি, হিংচে, শুশনি, কুলেখাড়া, কচুরিপানা ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিসগুলো দেখতে পেয়েছি। তাহলে ওদের প্রত্যেকটার নাম তুমি ওই সময় নথিভুক্ত করে নিলে এবং সেই সঙ্গে, সঙ্গে কি, কি প্রাণী প্রজাতি তুমি দেখলে তারও নাম নথিভুক্ত করে দিলে। মাছ দেখলাম, পাখি দেখলাম, সরীসৃপ দেখলাম, সন্ধিপদ, উভয়চর। এর মধ্যে কোনোটা নাও দেখতে পারো। তো সেটা না লেখার দরকার নেই। কিন্তু এরকম করবে না যে আমি কোনোটাই দেখতে পাই না। তাহলে কিন্তু তোমার সার্ভেটা হবে না। তোমাকে এফোর্ট দিতে হবে যাতে করে তুমি এর মধ্যে সবগুলো দেখতে পাও এবং কিভাবে আইডেন্টিফাই করছে সেটা চিহ্নিত করো। ওকে? তাহলে আমরা উদ্ভিদ এবং প্রাণীর দুটো শ্রেণীতে ভাগ করে এগুলোকে কিন্তু আইডেন্টিফাই করলাম। এখানে একটা পুকুরের বাস্তুতন্ত্রের একটা ছোট্ট ডায়াগ্রাম আঁকা আছে যে একটা পুকুরের বাস্তুতন্ত্রে কী, কী উপাদান থাকে এবং দেখতে তাদের কীরকম হয়, কোথায় কে কোনটা থাকে। এভাবে তোমরা একটা ডায়াগ্রাম যে পুকুরটা দেবে সেটা থেকে নিয়ে আঁকতে পারো বা এটা থেকেই আঁকতে পারো। এবং এখানে লিখতে হবে ফিগ টু ফন্ড ইকোসিস্টেম। ফিগার কি এটা কিন্তু লিখতেই হবে। কারণ এটা তুমি কিসের ছবিটা দিয়েছো সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। এবং তোমরা যেই ক্যামেরা বন্দি করে ছবিগুলো প্রিন্ট আউট করবে, সেই প্রিন্ট আউট ছবিগুলোকে কিন্তু খাতার মধ্যে চেটাতে হবে। এবার প্রিন্ট আউট করার সময় একটা জিনিস মাথায় রাখবে যে একটা A4 সাইজে তোমরা চেষ্টা করবে এভাবে মোট ৬ টা ছবি একটা A4 সাইজে করতে। ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা। ঠিক আছে? এখানে ৩ ৩ ৯ টা হয়ে গেল। ৬ টা ছবি অর্থাৎ এইটুকু করবে। A4 সাইজে ৬ টা ছবি করবে। বেশি করো না আর বেশি বড়ও করার দরকার নেই। এগুলো পরপর খাতার পেজগুলোতে চেটাবে এবং নিচে লিখে দিবে কিসের ছবি। ওকে? তাহলে এটা বোঝা গেল? আশা করি এবার চলে এসো তথ্যের বিশ্লেষণ। অর্থাৎ তুমি যে ডেটাটা কালেক্ট করেছো সেগুলোর বিশ্লেষণ করবে। কিভাবে? ছবিটাকে একটু জুম আউট করে নিই তাহলে এটা দেখতে পাবে। দেখো তথ্যের বিশ্লেষণ। আমি এখানে যে সমস্ত পয়েন্টগুলো এই ফার্স্ট পেজে রেখেছি সেই পয়েন্টগুলো তোমরা রাখবে। কিন্তু এইভাবে ছকের টেবিলের মধ্যে তোমরা খাতায় লিখবে না। তোমরা লিখবে প্রত্যেকটা খাতায় যেরকম ধরো খাতায় যেরকম লিখি শামুক, তাহলে তার নাম, তার বিজ্ঞানসম্মত নাম, তার চিহ্নিতকরণ উপায় কি, কি পরপর করে লিখলে। পুষ্টিস্তরের অবস্থান সেটাও লিখলে, পুকুরের অবস্থান সেটা লিখলে। এইভাবে কিন্তু লিখলে চলবে না। খাতায় যেরকম লিখি আমরা পরীক্ষার সময় সেইরকমই লিখবে। তাহলে কোন, কোন উপাদানগুলো রাখবে এখানে তোমাদের? প্রথমত সিরিয়াল নাম্বার, দ্বিতীয়ত নাম, অর্থাৎ তুমি যে উদ্ভিদ বা প্রাণীটাকে দেখতে পেয়েছো তার নাম, তার বিজ্ঞানসম্মত নাম। এই বিজ্ঞানসম্মত নাম কোথায় পাবে? বিজ্ঞানসম্মত নাম পাবে গুগলে। শামুক দিয়ে তুমি যদি সার্চ করো শামুক বা ওয়াটার স্নেইল সায়েন্টিফিক নেম, তাহলে পেয়ে যাবে তার সায়েন্টিফিক নেম। এখানে তোমাদের এই পিডিএফটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটা নিয়ে নিতে পারবে। সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু অন্য যে প্রজেক্ট আছে সেগুলোতে যদি পাও, হয়তো শামুকের পরিবর্তে অন্য কোনো একটা প্রাণী দেখতে পেলে তার বিজ্ঞানসম্মত নাম কী করে পাবে সেই প্রসেসটা আমি বললাম। ওকে? নেক্সট চিহ্নিতকরণের উপায়, অর্থাৎ তুমি শামুকটাকে অন্যান্য প্রাণী বা উদ্ভিদ থেকে কিভাবে আলাদা করেছো সেই চিহ্নিতকরণের উপায় এখানে লিখতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, বাকিগুলো তোমরা লিখতে পারবে। যেমন আমি কি করেছি, শামুককে দেখো ছোট থেকে বড় আকারের হয়, দেখতে ডিম্বাকার হয়, ধূসর বা কালো বর্ণের হয়, দেহ শক্ত চুন নির্মিত খোলকে ঢাকা থাকে, এদের মুখের সামনে দুটি সুঁড় থাকে। তাহলে এইরকম যখন আমি দেখব একটা কোনো প্রাণী যার মুখের সামনে সুঁড় আছে একটার বদলে দুটো এবং যার খোলস আছে যেটা খুব শক্ত, তাহলে সেটা শামুক। এবং এর পুষ্টিস্তরের অবস্থান কি? না এখানে দেখো আমি তোমাদের পুষ্টিস্তরের অবস্থানটা এখানে বর্ণনা করেছি। এই যে প্রথম সারির খাদক। প্রথম সারির খাদক অর্থাৎ কি? যারা সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। শামুক দেখবে সাধারণত ওই শ্যাওলা বা ছোট, ছোট গাছের পাতা এগুলোকে খেয়েই বেঁচে থাকে। সেইজন্য একে প্রথম সারির খাদক হিসেবে আমরা বিবেচনা করি। নেক্সট পুকুরে এদের অবস্থান, ফাইন্ডিং পজিশন, অর্থাৎ পুকুরে আমরা কোথায় দেখতে পাই? সাধারণত শামুক কি হয়? অগভীর জলাশয়ে ভেসে থাকে এবং মাটির অংশ থেকে বেড়ে ওঠা বা প্রথিত কাণ্ডে পাতার নিচের অংশে এরা অবস্থান করে। তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা উদ্ভিদ বা প্রাণীর নাম এবং তাদের আইডেন্টিফিকেশন যে মার্ক সেগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। এখানে আমি শুধু প্রাণী প্রজাতির করেছি, তোমাদের কিন্তু উদ্ভিদ প্রজাতির একই রকম এই যে পদ্ম, শালুক এগুলো সমস্ত কিছু কিন্তু লিখতে হবে। লিখে তার তথ্য তৈরি করতে হবে। ওকে? এবার চলে এসো নেক্সট দ্বিতীয় সারির খাদক। উদ্ভিদের তো কোনো নির্দিষ্ট খাদক হবে না, উদ্ভিদ হবে স্বভোজী। তাহলে সেই স্বভোজীর আন্ডারে যতগুলো আছে সেগুলো তোমরা লিখবে। শালুক ধরুন আমি এখানে এতগুলো পেয়েছি, তাদের বিজ্ঞানসম্মত নাম, তাদেরকে কী করে চিহ্নিত করেছি সেটা তোমরা লিখিনি আমি, তোমরা লিখবে। কিন্তু এতগুলো নাও দেখতে পারো। তুমি যতগুলো পেয়েছো ততগুলো লিখবে। যেমনটা আমি এভাবে করেছি একই রকমভাবে এইভাবে কিন্তু ছক করে তোমাদের লিখতে হবে। প্রত্যেকটা এখানে দেখো বিভিন্ন ধরনের মাছ পেয়েছি, মাছের নাম লিখেছি।
তৃতীয় সারির খাদক হিসেবে কই মাছ, কাঁকড়া, ব্যাঙ ইত্যাদি পেয়েছি, তাদের চিহ্নিতকরণ। সর্বোচ্চ খাদক হিসেবে বক, কিংফিশার, পানকৌড়ি, কিংফিশার মানে মাছরাঙা, মাছরাঙা, পানকৌড়ি, এদের কিভাবে আমরা বিজ্ঞানসম্মত নাম চিহ্নিতকরণ করেছি। এইভাবে টোটাল আমি 13টা, আর উদ্ভিদ প্রজাতি মিলে আরও এরকম 5টা কি 6টা উদ্ভিদ প্রজাতি সিলেক্ট করে এইভাবে তোমাদের কি করতে হবে, প্রজেক্টটাকে তৈরি করতে হবে। বোঝা গেল? আশা করি পারবে, কোনো সমস্যা হবে না। এতদূর পর্যন্ত কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানিও, বা যদি কোনো প্রজেক্ট প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। নেক্সট ৯ নম্বর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট। অর্থাৎ এখানে কি লিখবো আমরা মূল্যায়ন বা অ্যাসেসমেন্টে? এখানে আমরা লিখবো ওই পুকুরের যে বাস্তুতন্ত্রটা স্টাডি করেছি, সেখানে কি, কি পেয়েছি, সেই সমস্ত তথ্য সংগ্রহ করতে আমরা কি সমস্যার সম্মুখীন হয়েছি, পুকুরটার বর্তমান পরিবেশগত অবস্থা কি, দূষিত হচ্ছে কি হচ্ছে না, সেখানে কি দৈনন্দিন বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ সেখানে ফেলা হয় কিনা, পুকুরটা কি বসতি জমিতে পরিবর্তন হয়ে যাচ্ছে কি হচ্ছে না, এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে লিখে তোমাকে এখানে কনক্লুশন একটা বা অ্যাসেসমেন্ট তোমাকে দিতে হবে। মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট বা কনক্লুশন। তাহলে বোঝা গেল? নেক্সট পরামর্শ দেন। অর্থাৎ তুমি এই টোটাল স্টাডিটার উপর ভিত্তি করে তুমি কি পরামর্শ দিচ্ছ? কাকে দিচ্ছ? না তোমার এই প্রজেক্টে তুমি কি পরামর্শ দিচ্ছ যেটা করলে এই পুকুরের বা পুকুরের বাস্তুতন্ত্রটি সুস্থায়ীভাবে বজায় থাকবে। এখানে আমি ৬টা প্রপোজাল রেখেছি। দেখো ১ম এ কি করেছে? পুকুরের বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয়তা গ্রামের মানুষকে বোঝানো। ২ নম্বর পুকুরের দৈনন্দিন কাজকর্ম, স্নান, বাসন মাজা, কাপড় কাচা ইত্যাদি বন্ধ করতে হবে। ৩ নম্বর পুকুর সংরক্ষণের জন্য পুকুরের চারিদিকে বাঁধ নির্মাণ করতে হবে। ৪ নম্বর নির্দিষ্ট সময় অন্তর পুকুরে জন্মানো আগাছাগুলি পরিষ্কার করতে হবে। পুকুর ভরাট বাসস্থান করা যাবে না। পুকুরে জলে প্লাস্টিক, কঠিন বর্জ্য ইত্যাদি ফেলা বন্ধ করা। আর ৬ নম্বরে পরিবেশকে বাঁচিয়ে রাখতে পুকুর সংরক্ষণের উদ্দেশ্যে পঞ্চায়েতের উদ্যোগ বা স্থানীয় মানুষের সহযোগিতা গ্রহণ করতে। তাহলে এইগুলো আমি নিয়েছি। তোমাদের যদি মনে হয় আলাদা কোনো পয়েন্ট দেবে সেটাও এড করতে পারো, বা এখান থেকে কোনোটা বাদ দেবে সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। বোঝা গেল? নেক্সট অ্যান্ড ফাইনাল হচ্ছে গ্রন্থপঞ্জি। গ্রন্থপঞ্জিটা কিছুই নয়, তুমি তোমার এই টোটাল সার্ভেটা করার সময়, ইন্ট্রোডাকশন লেখার সময়, ডেটা অ্যানালাইসিস করার সময় কি, কি বইয়ের সাহায্য নিয়েছো? ইন্টারনেট থেকে কিছু নিয়েছো কিনা? কোনো নিউজ পেপার থেকে নিয়েছো কিনা? সেই সমস্ত বিষয়গুলো এখানে লিখতে হবে। যেমন দেখো আমি এখানে করেছি যে উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা সুফলম, একাদশ শ্রেণী, যুধিষ্ঠির হাজরা, গোপালচন্দ্র বণিক, প্রকাশনা কথা ও কাহিনী প্রকাশনী। অর্থাৎ এই যে বইটার নাম দিলাম, তার লেখককে তাদের নাম দিলাম, কোথা থেকে পাবলিশড হয়েছে অর্থাৎ প্রকাশক সেটাও পেলাম। এগুলো কোথায় পাবে? যেকোনো বই থেকে পেয়ে যাবে, অথবা এই জিনিসটা তোমরা কপি করে একদম সরাসরি বসিয়ে দিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। বোঝা গেল? তাহলে এই 11টা উপাদানের সাহায্যে আমাদের একটা পুকুরের বাস্তুতন্ত্র আমি তৈরি করলাম। ক্লিয়ার? এখানে যেটা নেই তোমাদের সেটা হচ্ছে এই উদ্ভিদ প্রজাতিগুলো নেই। একই রকমভাবে যেভাবে আমি প্রাণী প্রজাতি লিখেছি, ঠিক একই রকমভাবে তোমরা পরপর করে কয়েকটা উদ্ভিদ প্রজাতি সম্বন্ধে কিন্তু লিখবে। ক্লিয়ার? তাহলে আমাদের টোটাল 11টা বিষয় নিয়ে একটা আদর্শ পুকুরের বাস্তুতন্ত্র কমপ্লিট হলো। আশা করি এটাতে তোমাদের কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো এবং প্রজেক্টে সবথেকে বেশি মার্ক পাও। থ্যাংক ইউ।